করোনা উদ্ভূত পরিস্থিতিতে আমাদের রাজ্যের সমস্ত স্কুল বন্ধ। স্কুল কর্তৃপক্ষ ক্লাস 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের বাড়িতে পড়াশোনায় মনোযোগী করে তোলার জন্য কিছু টাস্ক পাঠিয়েছে। সেই টাস্কগুলোকে বলা হয়েছে স্কুল খুললে জমা দিতে হবে, কখনো কখনো বলা হয়েছে স্কুল খোলার মাঝে যে কোনো দিন ওরা যা স্কুল থেকে যে ডেটটা দেওয়া হবে সেই ডেটের মধ্যে জমা দিতে হবে। এক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে করতে সাহায্য করছি। এখন আমরা পার্ট 3 ভিডিও করব। এর আগের দুটো প্রশ্ন আমরা পার্ট 1 পার্ট 2 করেছি। সেই পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেতে পারবে। প্রথমে এখানে যে অঙ্কটা দেওয়া আছে তার আগে দেখে নিই নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা অধ্যায় 10 থেকে 12-র মধ্যে দেওয়া আছে। যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা তোমাদের উপপাদ্য 38 এই উপপাদ্যের অঙ্ক। ওখান থেকে তোমরা মুখস্থ করবে এবং খাতাতে লিখবে। বইতেই দেওয়া আছে, আমাদের অঙ্কের বইটা দেওয়া আছে। অর্থাৎ এখানে যদি একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্তের মধ্যে যে চতুর্ভুজ আঁকা যাবে সেই চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে। অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা যোগ করলেও 180 ডিগ্রি হবে। এটা উপপাদ্য 38 আছে, অঙ্কের বইতে দেওয়া আছে। সেখান থেকে তোমরা ইতিমধ্যে মুখস্থ করেই ফেলেছো, ওটা খাতাতে আর একবার লিখে স্কুলে জমা দেবে। ঠিক আছে, আমি 2-এর দাগ থেকে শুরু করছি। দেখো, দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এখানে দেওয়াই আছে ছবিটা। দেখো, এই একটা বৃত্ত আছে এবং এই একটা বৃত্ত আছে, তারা পরস্পরকে ডি ও সি বিন্দুতে ছেদ করেছে। এই ডি বিন্দুগামী সরলরেখা একটি বৃত্তকে এ এবং সি বিন্দুগামী সরলরেখা একটি বৃত্তকে বি এবং এই বৃত্তকে ই এবং এই বিন্দুতে ছেদ করেছে। যদি ডি এ বি সমান 75 হয় তাহলে ডি ই এফ সমান সমান কত হবে আমাকে বের করতে বলেছে। আমি একটা ছবি আঁকি। এখানে এই একটা বৃত্ত আঁকলাম, তার সঙ্গে আর একটা বৃত্ত আমি এঁকে দিলাম। তাহলে এখানে হচ্ছে ডি, এখানে হচ্ছে সি। তাহলে দুটো বৃত্ত ডি বিন্দু সি বিন্দু ছেদ করেছে। এই ডি বিন্দুগামী সরলরেখা কি হলো, এ বড় বৃত্তটাকে এ বিন্দুতে এবং এই সি বিন্দুগামী সরলরেখা এখানে বি বিন্দুতে ছেদ করেছে। এটাতে ই বিন্দু এবং এখানে হচ্ছে এফ বিন্দু। ঠিক আছে, তাহলে এবার এখানে বলে দেওয়া আছে ডি এ বি, কোণ ডি এ বি সমান সমান 75 ডিগ্রি হলে ডি ই এফ এর মান কত জিজ্ঞেস করেছি। ডি ই এফ সমান সমান কত আমাকে বের করতে বলেছে। আমি এখানে কি করব, সিডি যুক্ত করে দিলাম। তাহলে লিখছি সিডি যুক্ত করলাম। ঠিক আছে, ডিসি যুক্ত করলাম। এখন দেখো, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আবার সি ডি ই এফ একটা বৃত্তস্থ চতুর্ভুজ হলো। আমরা জানি একটু আগে আমরা যে উপপাদ্যটা আমাদের প্রথমেই দিয়েছিল সেখানে কি বলেছিল, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কোণ ডি এ বি প্লাস কোণ ডি সি বি সমান সমান 180 ডিগ্রি। তার মধ্যে এইটা দেওয়া আছে কত, 75 ডিগ্রি, বা আমরা এখানে লিখতে পারি 75 প্লাস কোণ ডি সি বি সমান সমান 180 ডিগ্রি, বা এখানে লিখতে পারি ডি সি বি সমান সমান 180 মাইনাস 75 ডিগ্রি। ঠিক আছে, এটাও ডিগ্রি। বা আমরা লিখতে পারি ডি সি বি সমান সমান 105 ডিগ্রি। 180 থেকে 75 বাদ দিলে 105 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, 75 ডিসিবি 180, এখানে ডিসিবির মান এখানে ছিল ডিএবির মান 75 বসিয়েছি, এই 75টাকে সমান ছিল এদিকে নিয়ে গেছি। ঠিক আছে, এবার দেখো বিসি একটা সরলরেখা, বিসিএফ একটা সরলরেখা,
তাহলে বিসিএফ সরলরেখার মধ্যে আমরা লিখতে পারি, এখানে যদি বলি বিএফ একটি সরল রেখা, সরল রেখা, বিসিএফ একটি সরল রেখা। অতএব আমরা কি একটা সরল রেখার মধ্যে এখানে যে কোণটা থাকে সেটা কত থাকে, 180 ডিগ্রি থাকে। একটা সরল রেখার এই কোণ সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ বিসিডি, বা আমরা এটাকে চেঞ্জ করি ডিসিবি, যেহেতু এখানে ডিসিবি লেখা আছে, প্লাস ডিসিএফ সমান সমান 180 ডিগ্রি, যেহেতু এটা সরল কোণ। বা আমরা এখানে লিখতে পারি ডিসি এর মান কত পেয়েছি, এখানটা 105 ডিগ্রি প্লাস কোণ ডিসিএফ সমান সমান 180 মাইনাস 105। বা আমরা লিখতে পারি কোণ ডিসিএফ সমান সমান 75 ডিগ্রি। ওকে, এইবার আমরা এখানে পেয়ে গেলাম 75 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান পেয়ে গেলাম ডিসিবি সমান সমান ডিসিএফ সমান সমান 75 ডিগ্রি। আবার দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সম্পূরক কোণ, তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ ডিসিএফ প্লাস কোণ ডিইএফ সমান সমান 180। যেহেতু এটাও বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত পরস্পর দুটো কোণ বিপরীত কোণগুলো যুক্ত করলে 180 ডিগ্রি হয়। তাহলে এটার মান তো আমি 75 পেয়ে গেছি। কোণ প্লাস কোণ ডিএফ ডিইএফ ডিইএফ সমান সমান 180। ওকে, বা আমরা এখানে লিখতে পারি কোণ ডিইএফ সমান সমান 180 মাইনাস 75। বা আমরা লিখতে পারি কোণ ডিইএফ সমান সমান 105। তাহলে আমাকে জিজ্ঞেস করেছিল ডিএফ এর মান কত, ডিএফ এর মান হলো 105 ডিগ্রি। বোঝা গেছে অঙ্কটা? ওকে, এবার আমরা 3-এর দাগের অঙ্কে যাব। 3-এর দাগ কি বলেছে আগে, 3-এর দাগের অঙ্কটা বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে নির্ণয় করি। ঠিক আছে, একটি গোলকের ব্যাসার্ধ পাচ্ছি, ধরি গোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক। ঠিক আছে, তাহলে গোলকের ব্যাসার্ধ যখন আর একক তখন বক্রতলের ক্ষেত্রফল কত, তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান কি হয়, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে আমরা এখানে লিখে দেব 4πr² বর্গ একক হলো। এবার কি বলেছে, ব্যাসার্ধটাকে 50% বৃদ্ধি করতে হবে। তাহলে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে হবে কত, আগে ছিল আর প্লাস তার সঙ্গে আর এর 50%, 50/100 একক বাড়লো, তাহলে কত হবে, সমান সমান আর প্লাস 50, এখানে 2, তাহলে আর প্লাস 2 একক হলো। তাহলে সমান সমান আমরা লিখতে পারি, যোগ করে দেখো, এটা 3r/2 একক হলো। ঠিক আছে, এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে, এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 4π3r/2 হোল স্কয়ার। কেন 4πr², এখন আর এর মান এটা, এখানে লিখবে বর্গ একক হলো, বর্গ একক হয়ে গেল। তাহলে এটা সমান সমান কি দাঁড়াচ্ছে, 4π9r²/4, এই 4 কেটে গেল, বর্গ একক সমান সমান হবে 9πr² বর্গ একক হয়েছে, বর্গ একক হলো। অতএব তাহলে আগে আমার ক্ষেত্রফল ছিল 4πr²,
এখন ক্ষেত্রফল হলো 9πr², তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে কত? ক্ষেত্রফল বৃদ্ধি পায় 9πr² - 4πr² বর্গ একক। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস করলে কত হবে? 5πr² বর্গ একক। ঠিক আছে, তাহলে আগে ছিল আমার 4πr², এখন হয়েছে 5πr², তাহলে বৃদ্ধি পেল কত? আমরা এখানে একবার লিখতে পারি বৃদ্ধির শতকরা হার কত হবে? 5πr² বাই 4πr² ইন্টু 100। ঠিক আছে, তাহলে πr² কেটে গেল, এটা হলো 25 সমান সমান 125%। তাহলে বৃদ্ধির শতকরা হার হলো 125%। বোঝা গেছে? তাহলে যেহেতু আমরা গোলকের ব্যাসার্ধটা জানি না, তাই গোলকের ব্যাসার্ধ আর একক ধরে নিলাম। গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², 50% ব্যাসার্ধ বাড়লে হয় 3r/2। এখন গোলকের ক্ষেত্রফল হলো 9πr², তাহলে বৃদ্ধি পেল 5πr² এবং সেখানে শতকরা বৃদ্ধির হার আমরা বের করলাম। ঠিক আছে, এরপরে আসছে 4-এর দাগ। 4-এর দাগের অঙ্কে কি বলছে? 4-এর দাগের অঙ্কে বলছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে? দুটো একক, এখানে বর্গমিটার, এখানে ডেসিমিটার, অর্থাৎ ডেসিমিটারটাকে বর্গমিটারে নিয়ে চলে যেতে হবে। তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস। ঠিক আছে, আমরা এখানে লিখব, তার মানে অর্ধগোলাকৃতি গম্বুজ কিরকম হবে? এরকম হবে। ঠিক আছে, তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাস 42 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাসার্ধ সমান কি হয়? আমরা আর ধরি, ব্যাসার্ধ আর সমান কত হবে? 42/2 ডেসিমি সমান সমান 21 ডেসিমিটার সমান সমান 2.1 মিটার। কেন? ডেসিমিটার থেকে মিটারে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, আর 10 দিয়ে ভাগ করার মানে হচ্ছে একটার পর দশমিক। ঠিক আছে, এবার অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল আমরা লিখব অর্ধগোলাকৃতি গম্বুজের ক্ষেত্রফল সমান কি হয়? 2, আমরা সূত্র জানি 2πr², তাহলে সমান সমান 2 এখানে বর্গ একক সমান সমান 2 ইন্টু 22/7 ইন্টু 2.1 হোল স্কয়ার বর্গ একক। ঠিক আছে, বর্গ মিটার হবে, একক হবে না, এখানে মিটার। এইবার আমাকে কি বলেছে? প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে? তাহলে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে মোট খরচ হবে। আমি এখানে আগে কাটাকাটি করিনি, রেখে দিয়েছি। এখানে হবে 2.1 ইন্টু হোল স্কয়ার আছে 2.1 ইন্টু 35 টাকা হলো। এবার আমি যদি কাটাকাটি করি কি আসবে? 5 × 7 = 35 হলো। তাহলে এখানে দেখো তুমি কি কি পাচ্ছ? এখানে পাচ্ছ, আচ্ছা যদি এখানে 21 থেকে এখানে আমি একটা 10 তুলে দিলাম, এখানে 10 বসলো, এই 5 দিয়ে কাটলাম, এটা 2 হলো, এই 2 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে 21 × 21 মানে কি 441 হয়,
এখানে একটার পর দশমিক আছে, এখানে একটার পর দশমিক বসিয়ে দিলাম। এইবার আমাকে কি করতে হবে, 22 দিয়ে গুণ করতে হবে। 22 দিয়ে গুণ করো, কত হবে দেখি। 22 দিয়ে গুণ করে 2 1 2, 2 4 8, 2 4 8, আবার 8 8 2, এখানে 2, 8 10 হাতে 1, 18 16 17 7 হাতে 1, এখানটা 9, তাহলে এবং একটার পর দশমিক এইটা সমান সমান 970.2, এখানে 0 একটা দিয়ে দাও, দিয়ে টাকা লেখ। তাহলে এটা আমার রাফ হলো, ঠিক আছে। তাহলে বাইরে কি বলেছে, এখানে উপর গম্বুজের উপরিতল রং করতে কত টাকা খরচ, তোমরা এখানে লিখে দেবে, একদম পরিষ্কার ভাবে লিখবে, গম্বুজের উপরিতল রং করতে 970.20 টাকা খরচ হবে, ঠিক আছে। অঙ্কগুলো সম্পূর্ণ করলাম আমরা। এখানে 10 ও 12 অধ্যায়ের অঙ্ক ছিল, অল্প কয়েকটা অঙ্ক ছিল, তার মধ্যে একটা উপপাদ্য আছে। আমি আবারও বলছি, উপপাদ্যটা তোমরা বই থেকে মুখস্থ করে লিখবে, ঠিক আছে। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। অঙ্কগুলো এরকম ধরনের অঙ্ক আরও পেতে যদি চাও, তাহলে প্রত্যেকটা প্রশ্নমালার ভিডিও করা হচ্ছে, তোমরা সেই ভিডিওর আপডেট পেতে গেলে বা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেতে গেলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে অতি সত্বর তোমরা ওই অঙ্কগুলো পেয়ে যাবে, ঠিক আছে। বেস্ট অফ লাক, ভালো থেকো, পড়াশোনা করো।